এক্সপ্লোরিং ভুটান। এই হচ্ছে দোসুলা পাস, এই হচ্ছে পুনাখা জং। এই যে পাথরগুলো পুরো মনে হচ্ছে একটা ডিম। এই হচ্ছে একটা ক্যাকটাসের ফল। সখী জীবন বুঝি একেই কয়। ইন্ডিয়ার টাকা ভুটানে চলবে, কিন্তু ভুটানের টাকা ইন্ডিয়ায় চলবে না। দাদা ভুটান নাকি খুব কস্টলি। তা একটু বটে, কিন্তু এখানে আসলে মন ভরে যাবে। ভুটান ঘুরতে 5 রাত 6 দিন লাগে, তার মধ্যে একদিন যাবে পুনাখা ঘুরতে। তাই আজকের গল্প শুরু করি থিম্পু থেকে। এখনো রুমের ভিতর আছি, নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি পুনাখার উদ্দেশ্যে। পুনাখা যাওয়ার আগে আমাদের আজকের ব্রেকফাস্ট। আবারও গুড মর্নিং জানাই। একটা সুন্দর সকাল থিম্পু থেকে। পুনাখা থিম্পু থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত, আর এখান থেকে 25 থেকে 26 কিলোমিটার পরে পড়বে দোচুলা পাস। শান্তির দেশ ভুটান ভ্রমণের আজ আমাদের 3য় দিন। আমরা যাচ্ছি ট্যুর কিংডম এজেন্সির সাথে। গত 2 দিনের মতো আজও দুপুরের খাবার খরচ নিজেদের পকেট থেকে যাবে, তবে অভিজ্ঞতা এখনো পর্যন্ত যথেষ্ট ভালো। থিম্পু থেকে পুনাখা এই রাস্তায় আমরা প্রথমে দাঁড়াবো দোচুলা পাস, যার দূরত্ব 26 কিলোমিটার, সময় লাগবে ঘন্টাখানেক। এই হচ্ছে দোচুলা পাস। এই যে এখানে যে চটেনগুলো রয়েছে, এটা রয়েছে 108টা, আর এর ঠিক বাঁ দিকে এই দিক দিয়ে আপনি ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ সহ আরও কিছু পিক দেখতে পারতেন, কিন্তু কপাল খারাপ, এখন পুরোটাই কুয়াশার মেঘে ঢাকা গেছে। এখান থেকেই দেখা যায় ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কাংখার পুয়েনসাম বা পুয়েংসুম, প্রায় 7500 মিটার উঁচু। এইখান থেকেই দৃশ্যমান হতো, তো কপাল খারাপ। আর এর এদিকে ওই দিকে আর একটা মন্দির মতো করা আছে, ওটায় আপনারা গেলে যেতে পারেন। এই যে 108টা চটেন রয়েছে এখানে। 3100 মিটার উঁচুতে রয়েছে এই দোচুলা পাস। দোচুলা পাস কিন্তু শীতকালে বরফ পড়ে, আর বছরের বেশিরভাগ সময় এখানে বরফ থাকে না। যাক, অন্তত বাংলা কথায় 2-1জনকে পাওয়া যাচ্ছে, কারণ এখন কোথায় যাচ্ছেন? পুনাখা। মানে বাঙালি যে একেবারেই আসে না খরচের বেশির জন্য তা না, অনেকেই কিন্তু আসবেন, ঘুরে যাবেন। ইউনিক একটা দেশ, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সাজানো গোছানো একটা দেশ। এই যে মেন একটা চটেন রয়েছে, এর চারিদিক দিয়ে রয়েছে একেবারে এরকম, আপনি যদি গুনে দেখতে পারেন 108টা এরকম স্তূপ রয়েছে বা চটেন রয়েছে। এই যে দোচুলা পাস এবং 108টা চটেন, এরও কিন্তু গল্প আছে। গল্প হচ্ছে 2003 সাল, যখন আসামের কিছু বিদ্রোহীরা এসে এইখানে তাঁবু খাটিয়ে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল, তখন সেই আমলের রাজা এসে তাদেরকে উৎখাত করেছিলেন। ছোটখাটো যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ভুটানি সেনাবাহিনীর প্রায় 108 জন সেনাবাহিনীর মৃত্যু হয়েছিল শোনা যায়। এবং তারপরে তাদের স্মৃতির উদ্দেশ্যে তখনকার রানী এই চারদিকে 108টা চটেন তৈরি করেন। এই চটেনের গঠন যদি আপনি দেখেন, প্রত্যেকটাই এক, ডিজাইন এক, সব কিছুই এক রয়েছে। এই চটেনগুলোর কালারগুলো দেখবেন সাদা এবং লালের কম্বিনেশনে, দেখেছেন? এইভাবে চটেনগুলো তৈরি হয়। কিন্তু এখানেও ঘটে যায় একটা দুঃখজনক বা বাজে ঘটনা বলা যায়। ঘটনা হচ্ছে 2019 সালের সেপ্টেম্বর মাসে ভারতে কিছু বাইকাররা এখানে আসেন। আসার পর ওনারা আনন্দের চোটে এই চটেনের মাথায় উপরে উঠে যান, সেখানে নাচানাচি করেন এবং সেই সমস্ত ভিডিও এবং ফুটেজগুলো সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে দেন। তারপর থেকেই তুমুল আলোড়ন শুরু হয়, ভুটানের সেগুলো নিয়ে অনেক শোরগোল পড়ে। তারপর রাজার নির্দেশেই সম্ভবত এই SDF চালু হয়েছে, না হলে হয়তো আজকে আমাদের এত খরচ হতো না আজকে ভুটান আসতে। তো তাদের জন্যই আমাদের ভোগান্তি এগুলো তো হয়, এরকম কিছু কিছু মানুষের জন্য না, অন্যের ভোগান্তি হয়েই থাকে। তো সেরকম ভোগ আমাদের ভুগতে হচ্ছে।
এই চোটেনগুলোর আরও একটা নাম আছে, ব্রুক ওয়াংগ্যাল চোটেন। দোচুলা পাশে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এইখানে একটু ঠান্ডা আছে বেশ, আর চারপাশটা বেশ সুন্দর, সাইপ্রাস গাছ দিয়ে ঘেরা, মনোরম পরিবেশ। ওই দূরে আর একটা মন্দির আছে, এটা অনেকে যায়, এখানে আমার টিকিট আছে, আমরা যাব না। এই যে এই দিকে রয়েছে, ওই রয়েছে একটা ক্যাফে, এই যে এখানে ক্যাফে, এখানে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন, চা কফি ইত্যাদি খেতে পারেন। ম্যাক্সিমাম লোকই চাটা খাচ্ছে দেখছি। দোচলা পাস আমরা দেখে নিলাম। এরপর আরো 50 কিলোমিটার পরে গিয়ে পুনাখা পড়বে। এখনো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। দোচুলা পাশের উচ্চতা তো অনেক বেশি, তারপর পুনাখার দিকে যতই যাওয়া হচ্ছে তত কিন্তু এর উচ্চতা কমে যাচ্ছে আর গরম লাগতে শুরু করছে। তবে রাস্তার দুদিকে অপরূপ ফুল ফুটে আছে নানান রঙের। পুনাখা যাওয়ার পথে রাস্তার পাশে দেখুন এই ফুল ফুটেছে, কত প্রিমলা ফুল এগুলো। দোচুলা থেকে পুনাখা দূরত্ব 50 কিলোমিটার। দূরে পাহাড়ের হাতছানি, নীল আকাশ আর সবুজ উপত্যকার মধ্যে কালো পিচের রাস্তায় এগিয়ে চলা। তাই শরীর এবং মনে ক্লান্তি কিংবা বিরক্তি কোনোটাই স্পর্শ করতে পারিনি। খুবই সুন্দর জায়গায় আমাদের গাড়িটা এসে আবার দাঁড়ালো। আর এখানে এই যে বিক্রি হচ্ছে, এই যে কি লুচির মতো, এইগুলো কিন্তু এনারা খান, মানে চায়ের সঙ্গে খাওয়া হয় এগুলো। দেখে বড় বড় লুচি, মানে ফুলিয়ে আবার শক্ত কর্মরে হবে আর কি। কিতনে কি হয়? 70 রুপিস। আর এখানে এই যে রয়েছে চাল ভাজা, এই হচ্ছে রেড রাইস, এই যে এটা আমরা পাড়ো থেকে নেব। এখানে ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান টাকা এবং ভুটানিজ টাকা মূল্য কিন্তু একই, যার জন্য টাকা নিয়ে খুব একটা হেরফের হচ্ছে না। তবে বেশি ভুটানিজ টাকা নিয়ে নেবেন না, পরে কিন্তু ওগুলো আর ইন্ডিয়ায় চলবে না। এবার আমরা পৌঁছাচ্ছি খুরথাং। পুনা সাংচু নদীর তীরে খুরথাং, পুনাখা থেকে মাত্র 5 কিলোমিটার আগে। তাই পুনাখা ভ্রমণ শেষে অনেকেই এখানে রাত্রি যাপন করেন। মানে এই জায়গাটা খুবই ভালো, একটা ভ্যালিতে অবস্থিত, অপরূপ দৃশ্য চারিদিকে। খুরথাং ছাড়ার পর বাকি 5 কিলোমিটার রাস্তা আমাদের সঙ্গী হলো পুনা সাংচু নদী। সে ছিল এক দারুণ অনুভূতি। সামনেই রয়েছে পুনাখা জং। আমরা ওদিক থেকে ভেতরে ঢুকবো, কিন্তু রাস্তার এখান থেকে ভিউটা ভালো দেখা যায়। এই পুনাখা জং, এইটা হচ্ছে মোচু নদী, এটাকে ধরা হয় ফিমেল। আর এর ওইদিকে গেছে ফচু নদী, ওইটা হচ্ছে মেল। আর এই মোচু এবং এই ফচু এর মাঝে অবস্থিত এই পুনাখা জং। লোকেশন কিন্তু দারুণ জায়গায় জংয়ের। আর এইটা হচ্ছে মোচু নদীর উপর একটা ব্রিজ, এই ব্রিজটা পার হব আমরা এবার। এখন আমাদের কাটতে হবে টিকিট, পার টিকিট পড়বে 500 টাকা। এখানে বাচ্চাদের 6 থেকে 18 বছর পর্যন্ত 250 টাকা, আর অ্যাডাল্ট হলে 500 টাকা। আর এইটা হচ্ছে মোচু নদী, মানে ফিমেল, এটা মাদার রিভার। এই দিক দিয়েও বয়ে গিয়েছে, এই তার পাশেই মোচু নদীর পাশেই কিন্তু এই জং। এখন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু রিভার র্যাফটিংও করা হয়, এখান থেকে আরো 13-14 কিলোমিটার দূরে। ওইখান থেকে র্যাফটিং করে এসে এখানে এসে শেষ হয়। চলুন এবার জংয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। ও বাপরে, দেখুন এখানে মাছ, কি কত মাছ এই মোচু নদীতে। পুনাখা জং 1955 সাল পর্যন্ত পুনাখা জংই ছিল কিন্তু এই ভুটানের রাজধানী। পরে সেটা থিম্পুতে স্থানান্তরিত করা হয়। এই যে জং মানে কিন্তু কেল্লা বা দুর্গ। ওরে বাপরে, বিরাট বড় জং। এই পুনাখা জং কিন্তু ভুটানের দ্বিতীয় সব থেকে বড় জং। এর এপাশে আরো একটা জং রয়েছে, এটা একটু ছোটা জং। তো এখন ওই ভেতরে প্রবেশ করতে হবে।
আর এই পুনাখা জং তৈরি করেন ভুটানের যিনি ফাউন্ডার, Sabrung ngawang namgyal. বর্তমান যিনি রাজা রয়েছেন, Jimmy gesat namgye wangcho. তার কিন্তু এখানে বিয়ে হয়েছিল 2011 সালে এই পুনাখা জংয়ের মধ্যে। প্রচণ্ড খাড়া সিঁড়ি রয়েছে। এই খাড়া সিঁড়িরও একটা গল্প আছে, মানে ওরা এখানে যে ভূত প্রেত বিশ্বাস করে, ওরা ভাবে যে ওরা ভূতেরা সোজাভাবে হাঁটে, আর এই সিঁড়ি যদি এতটা খাড়াই হয় তাহলে আর তারা আসতে পারবে না, এই একটা বিশ্বাস। আর এখানে আমাদের টিকিট এখন চেকিং হচ্ছে। হ্যালো নে পুনাখা জং, দ্য প্যালেস অফ গ্রেট হ্যাপিনেস, বর্তমান ভুটানের প্রশাসনিক কাজকর্ম এখানে হয়। এটি নির্মিত হয় মূলত তিব্বতীয় এবং মঙ্গোলিয়দের থেকে দেশকে রক্ষা করার জন্য। এটি শুধুমাত্র ভুটানের দ্বিতীয় বৃহত্তমই নয়, দ্বিতীয় প্রাচীনতম। ফোর্টের ভিতরে রয়েছে 3টি কোর্ট ইয়ার্ড, 4টি মন্দির, রয়েছে একটি বোধিবৃক্ষ। ভুটানের প্রথম রাজা 1907 সালে উগিয়েন ওয়াংচুক, তার কিন্তু রাজ্যাভিষেক হয়েছিল এই পুনাখা জং থেকেই। আর এর বিভিন্ন জায়গায় রয়েছে সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গ নিচ দিয়ে এদিক ওদিক কোথায় গিয়েছে বলা মুশকিল। আমরা এবার জংয়ের একটা সাইডে চলে এলাম। এপাশ দিয়ে গেল মোচু আর এদিক থেকে ফচু, ওই দুটো ওইখানে মিলিত হয়ে নাম হয়েছে পুনা চ্যাংচু। পুরো দুর্গের আদর্শ অবস্থান এখানে বোঝাই যাচ্ছে যে কিভাবে কি ছিল। আর এই যে নিচে যে জায়গাগুলো আছে, মানে এই যে আমি বললাম না যে বিভিন্ন সুড়ঙ্গে, দেখুন কোথায় চলে গেছে, কে কার ক্ষমতা আছে জানার। আর এই যে জানালা মতো করা রয়েছে, এইটা হচ্ছে এই দুর্গ থেকে বাইরে দেখা যাবে। এই 1637 সালে এটা তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে মোচু এবং ফৌচুতে বন্যা হয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আগুনও লেগেছে শোনা যায়, তাতেও কিন্তু দুর্গের বিভিন্ন জায়গায় আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও রক্ষণাবেক্ষণ করা হয়েছে, দুর্গটাকে এখনও ঠিক রাখা হয়েছে। আর এখানে যতগুলো মন্দির আছে সব মন্দিরে কিন্তু এখন ঢুকতে দেয় না, একটাই বুদ্ধ মন্দিরে আপনাকে ঢুকতে দেবে। এখন আমরা ঝুলন্ত ব্রিজ, মানে সাসপেনশন ব্রিজের ওইদিকে যাব। হ্যাঁ, এদিক থেকে কিছুটা গাড়ি যাবে, তারপরে আপনাকে কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে। ওটা কিন্তু দুর্ধর্ষ, চলুন গিয়ে দেখাই। তো এই হচ্ছে সেই পার্কিং পয়েন্ট, আর পুনাখা জংটা সামনে। এখন আমাদের এই দিক দিয়ে হেঁটে যেতে হবে 8-10 মিনিট। চলার পথটাও কিন্তু বেশ সুন্দর। ট্যুর কিংডম আমাদের মোটামুটি ভালোই ঘোরাচ্ছেন। এখন ব্যাপার হচ্ছে এই এখানকার যে এন্ট্রি ফিস, সে তো প্রচুর, সেগুলো কিন্তু ওনারা বিয়ার করবেন না। এবং দুপুরের যে খাবারটা অর্থাৎ লাঞ্চ, সেটাও কিন্তু ওনারা দেবেন না। এই হচ্ছে রাস্তা, এরকম রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে খানিকটা ট্রেক করে। হ্যাঁ, দারুণ জায়গা। এটা একটা ভ্যালি বোঝাই যাচ্ছে। এটা আসলে পুনাখা ওয়াংডু ভ্যালি। ঝুলন্ত ব্রিজ, অভূতপূর্ব অভিজ্ঞতা। এবং যদি দেখা যায় তো এই যে তারের, মানে লোহার দুটো তার রয়েছে, এই তারের উপরই এই গোটা ব্রিজটা ঝুলে আছে। চলুন ব্রিজের উপরে যাই। সাবধানে পা দেবেন, না হলে এগুলো লোহার জালি তো স্লিপ কাটতে পারে। আর এখানে প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। সবাই হাঁটছে, এটা কিন্তু দুলছে। যা হাঁটার জন্য দুলছে তার থেকে বেশি হাওয়াতে দুলছে। এই দেখুন কি অবস্থা। এই একজন দেখুন, এই যে কি হালের, কিরকম লাগছে। এই ব্রিজটা দাঁড়িয়ে রয়েছে ফচু নদীর উপরে। এই যে এইটা হচ্ছে ফচু নদী, আর ওই দিক দিয়ে মোচু নদী এসছে, মাঝে কিন্তু জংটা রয়েছে। এই ব্রিজটা 160 থেকে প্রায় 200 মিটার লম্বায়। এটাই হচ্ছে এই ভুটানের সর্বদীর্ঘতম, মানে সর্বলম্বা সব থেকে বড় ব্রিজ। এইটা কিন্তু দুলছে ব্রিজটা আসলে, এই দেখুন। মাঝে এখন হাওয়ার দাপট এতটা বেশি, মনে হচ্ছে এখান থেকে ফেলেই দেবে। আর এই ব্রিজের ঠিক ওপারে রয়েছে একটা ক্যাফে। পুরো ব্রিজটা ক্রস করে আমরা ওপারে যাচ্ছি। ওই ফচু নদী ব্রিজ পার করে এই ক্যাফেটা এখানে রয়েছে। আর এইখানে ওপারে এসে আমরা এই যে মোমো নিচ্ছি।
এই 5টা থাকে, 5টার দাম কিন্তু দাম 120 টাকা চিকেন মোমো। এই যে ফচু নদীর বেগ কিন্তু বেশি, এই জন্য এটা পুংলিঙ্গে নাম হয়েছে। এবং এখানে কিন্তু রিভার র্যাফটিং হয় না, স্রোত বেশি হওয়ার জন্য। এই হচ্ছে একটা ক্যাকটাসের ফল, আর এই ফল শুনেছি খাওয়াও যায়। আমরা ঘুরে এলাম আর সবাই এখন যাচ্ছে। এবার আমরা এই নদীর কাছাকাছি যাচ্ছি। এটা হচ্ছে পুনা চ্যাংচু নদী। এই পুনা চ্যাংচু নদী, ওই দূরে দুটো নদী, এই পোনাখা জং, এটা হচ্ছে মোচু নদী, এটা হচ্ছে ফচু নদী। মোচু আর ফচু মিলিত হয়ে এটা হয়েছে পুনা চ্যাংচু নদী। এই যে পাথরগুলো, এ প্রচুর ওজন, দেখুন একদম গোল গোল শেপে পাথর। আমরা এখন চলে এসেছি খুরুথাং লোকাল যে মার্কেট আছে সেই মার্কেট দেখতে। খুরুথাং মার্কেট ছোট বাজার, কিন্তু অনেক কিছুই রয়েছে। এখানে ফল দেখছি প্রচুর, টমেটো, ওরে বাবা, এই কি আলু নাকি লম্বা লম্বা এরকম, ফুলকপি। এখানে আমাদের মতোই প্রায় সব সেম। এই দুজন লোকাল মানুষ আছেন, ওরা একটু কেনাকাটা করছেন শাক পাতা, এছাড়া খুব একটা লোকজন দেখছি না আমি এখানে। এই বাঁধাকপির কালারগুলো তো বিরাট কালার দেখছি। आलू कितने की है? 40। আমাদের ওখানে এখন 20 টাকা, এখানে 40 টাকা। এই খুরুথাং মার্কেটে এলে এই পাশটা একটু যাবেন, এদিকটা কিন্তু এই পোনা চ্যাংচু নদী, তার পার্শ্ববর্তী অঞ্চল বেশ সাজানো। খুরুথাংটা খুব সুন্দর জায়গা। পোনাখা ট্যুর শেষ করে যখন থিম্পু ফিরি, ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। রাতের থিম্পু দেখতে দেখতে সোজা ডাইনিং টেবিলে। আজকে আমাদের রাতের মেনু দেখুন, পিওর ভুটানিস, এটা কেওদাসি, তার সঙ্গে রয়েছে চিকেন চিলি, এই যে এইটা স্যুপ দেওয়া হয়েছে, তার সঙ্গে ফ্রাইড রাইস এবং চাউমিন। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আজকের রাতের মেনু কিন্তু দুর্ধর্ষ, অনেকগুলো আইটেম রয়েছে এবং প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুস্বাদু রান্না হয়েছে। এবার এই ভুটানিস মেনু, আলু এবং চিজ দিয়ে তৈরি, এটা ওই আলু সিদ্ধ আর চিজ একসঙ্গে মাখালে যা হয় সেটা, মানে আমার কাছে ভালোই লাগছে।